আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরো একটি স্ম্যাকডাউনের শো। আর এই ভিডিওতে আজকে হওয়া স্ম্যাকডাউনের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের স্ম্যাকডাউনের শুরুতেই আমাদেরকে দেখানো হয় যে কডি রোডস আজকের স্ম্যাকডাউনে আসতেছে, সে এরিনাতে ঢুকতেছে এবং সেখানে গেটের সামনে দাঁড়িয়েছিল নিক অল্ডিস। তো কডি এখানে নিক অল্ডিসকে প্রশ্ন করে যে প্যাট ম্যাকাফি আজকের স্ম্যাকডাউনে এসেছে কিনা, তাকে নিক অল্ডিস দেখেছে কিনা। তো নিক অল্ডিস বলে দেয় যে না, প্যাট ম্যাকাফি এখনো আসেনি, তবে তারা রাস্তার মধ্যে আছে, তারা আসতেছে। আর এখানে আগে ভাগেই কডিকে সাবধান করে দেয় যে প্যাট ম্যাকাফি আজকের স্ম্যাকডাউনে আসার পরে কডি প্যাট ম্যাকাফির ওপরে হাত তুলতে পারবে না, তার উপরে আক্রমণ করতে পারবে না। এরপরে সেখানে জেলিদোল আসে এবং সেও এসে জিজ্ঞেস করে যে র্যান্ডি অর্টন এবং প্যাট ম্যাকাফি আজকের স্ম্যাকডাউনে এসেছে কিনা। তো নিক অল্ডিস বলে দেয় যে না, তারা আসেনি, তবে তারা আসতেছে। এবং জেলিদোলকেও একই কথা বলে যে প্যাট ম্যাকাফি আজকের স্ম্যাকডাউনে আসার পরে তারা কেউই প্যাট ম্যাকাফির ওপরে অ্যাটাক করতে পারবে না, আক্রমণ করতে পারবে না, যা কিছুই হয়ে যাক না কেন। তো যাই হোক, এই সেগমেন্টটা শেষ হয়ে যাবার পরে আজকের স্ম্যাকডাউনের শোটা অফিসিয়ালি কিক অফ করে রিয়া রিপ্লি, জেড কার্গেল এবং তার পুরো টিম মিলে গত মানডে নাইট রয়ের শোতে ইয়ো স্কাই এবং রিয়া রিপ্লির সঙ্গে যা কিছু করেছে এটা রিভেঞ্জ নেওয়ার জন্যই মূলত রিয়া রিপ্লি রিং এর মধ্যে আসে এবং এসে বলে যে জেড কার্গেল, তুমি আমার সামনে ইয়ো স্কাইয়ের উপরে অ্যাটাক করেছো, আমি তোমাকে একদমই ছেড়ে দিব না। এরপরে সেখানে রিয়া রিপ্লি জেড কার্গেলকে কল আউট করে দেয়। সেখানে জেড কার্গেল তো আসে না, তবে সেখানে মিউজিক হিট হয়ে যায় ইয়ো স্কাইয়ের। তো ইয়ো স্কাই রিং এর মধ্যে আসে এবং ইয়ো স্কাই এসে রিয়া রিপ্লিকে বলে যে জেড কার্গেল আমার উপরে অ্যাটাক করেছে, আমার সঙ্গে যা কিছু করেছে, তুমি এটার জন্য অনেক বেশি আপসেট, তুমি অনেক বেশি রেগে আছো, সবকিছু আমি বুঝতেছি, তবে আমি চাইতেছি যে জেড কার্গেলের থেকে পুরো রিভেঞ্জটা আমি নিব। এখানে রিয়া রিপ্লি ইয়ো স্কাইকে বলে যে সমস্যা নাই, আমি এই বিষয়টা দেখতেছি, তবে ইয়ো স্কাই বলে যে না, তোমার এটার মধ্যে আসা লাগবে না, এই বিষয়টা আমি দেখে নিব, আমি নিজেই আজকে জেড কার্গেলের সঙ্গে একটা ম্যাচের মধ্যে কম্পিট করতে চাই। আর এটা বলতে দেরি সেখানে নিক অল্ডিসের আসতে দেরি হয় না, নিক অল্ডিস আসে এবং আজকের স্ম্যাকডাউনের মেইন ইভেন্টের জন্য ইয়ো স্কাই এবং জেড কার্গেলের মধ্যে একটা ম্যাচ সেখানে অফিসিয়াল করে দেয়। আর এভাবেই এই সেগমেন্টটা সেখানে শেষ হয়েছে। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে প্রথম ম্যাচ হিসেবে বেইলি এবং অ্যালেক্সা ব্লিসের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। তো প্রথমে রিংয়ের মধ্যে আসে বেইলি এবং লারা ভ্যালকারিয়া। আর আজকের স্ম্যাকডাউনের শোটা যেখান থেকে হচ্ছিল এটা হলো বেইলির হোম টাউন। তো বেইলি কিন্তু আজকে অডিয়েন্সদের কাছ থেকে মারাত্মক রকমের রিয়াকশন পেয়েছে। তো যাই হোক, লারা ভ্যালকারিয়া এবং বেইলি রিংয়ের মধ্যে আসার পরে সেখানে অ্যালেক্সা ব্লিস এবং শার্লেট ফ্লেয়ারও চলে আসে। অফিসিয়ালি অ্যালেক্সা ব্লিস এবং বেইলির মধ্যে ম্যাচটা স্টার্ট হয়। তো এটা একটা ডিসেন্ট ম্যাচ ছিল, তবে বেশ কিছু জায়গায় আমার কাছে একটু মিসম্যাচ মনে হয়েছে, স্লো মনে হয়েছে, তবে ওভারঅল ঠিকঠাক একটা ডিসেন্ট ম্যাচ ছিল। আর এই ম্যাচের মধ্যে আসলেই কিন্তু বেইলি অনেক বেশি রিয়াকশন পেয়েছে, যেহেতু এই ম্যাচটা বা আজকের স্ম্যাকডাউনের শোটা বেইলির হোম টাউন থেকে হচ্ছিল। অ্যালেক্সা ব্লিস যদিও একজন ফেস সুপারস্টার, তবে সে কিন্তু সেরকমের ফ্যান রিয়াকশন পাচ্ছিল না। আর এই বিষয়টা কিন্তু বারে বারে ওয়ার্ড ব্যারেট কমেন্ট্রি থেকে বলতেছিল। তো যাই হোক, এই ম্যাচের মধ্যে এমন একটা সিকোয়েন্স আসে যেখানে বেইলি রিং সাইডে মূলত শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লিসের সঙ্গে মজা নিচ্ছিল, শার্লেট ফ্লেয়ারকে পুক করতেছিল। আর বলা যায় যে এটারই একটু অ্যাডভান্টেজ পেয়ে যায় অ্যালেক্সা ব্লিস এবং সে রোল আপ করে বেইলিকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে। তো বেইলির হোম টাউনে বেইলিকে হারিয়ে দিয়েছে অ্যালেক্সা ব্লিস। যদিও রিয়াকশন বেইলির দিকে ছিল, বেইলি এই ম্যাচের মধ্যে ডমিনেট করতেছিল, তবে বেইলির অতিরিক্ত লাফালাফির জন্যই মূলত বেইলিকে এই ম্যাচের মধ্যে হারতে হয়েছে। এরপর আমাদেরকে আজকে স্ম্যাকডাউনে ড্রু ম্যাকেন্টায়ারের একটা ভিডিও প্যাকেজ দেখানো হয় এবং এই ভিডিও প্যাকেজের মধ্যে বেসিক্যালি ম্যাকেন্টায়ার জেকা ফাটুর পুরো ক্যারেক্টার নিয়ে কথা বলে। জেকা ফাটুকে উদ্দেশ্য করে বলে যে জেকা ফাটু কোনো ভিকটিম নয়, সে হলো একজন ফেলিয়ার। সে জেকা ফাটুকে একজন খারাপ বাবা এবং মানুষ হিসেবে কথার দ্বারাই আক্রমণ করে, তার ক্রিমিনাল পাস্ট নিয়ে তাকে সরাসরি অপমান করে এবং এরপরে সে একটা অনেক পার্সোনাল টাইপের একটা লাইন বলে। সে মূলত এখানে এটা বলে যে তুমি বাইরে কেন, তোমার তো জেলের মধ্যে থাকার কথা, তোমার ফ্যামিলি তো তোমাকে এখানে দেখেই অভ্যস্ত। আর এই যে ভিডিও প্যাকেজটা যেখানে শ্যুট করা হয়েছে, এই ম্যাকেন্টায়ারের যে ভিডিও প্যাকেজটা দেখানো হয়েছে, এই যে এনভায়রনমেন্টটা ছিল, এই যে জায়গাটা ছিল, এটা মূলত একটা জেলখানাই ছিল বা জেলখানার মতোই একটা জায়গা তৈরি করা হয়েছিল, যেটার মধ্যে থেকেই মূলত ম্যাকেন্টায়ার জেকা ফাটুকে নিয়ে কথা বলতেছিল। তো সেইখানে জেকা ফাটুকে উদ্দেশ্য করে এরকম করে বলে যে তুমি বাইরে কেন, তোমার
তো এখানে থাকার কথা, তোমার ফ্যামিলি তো তোমাকে এখানে দেখেই অভ্যস্ত, আর এটাই হলো তোমার আসল পরিচয়। তো এরকম করে মূলত ম্যাকেন্টায়ার জেকা ফাটুকে অপমান করতেছিল এই ভিডিও প্যাকেজের মধ্যে। আর এই যে পুরো ভিডিও প্যাকেজটা, এটা কিন্তু ব্যাকি স্টেজ থেকে জেকা ফাটু টিভিতে দেখতেছিল যে ম্যাকেন্টায়ারের ভিডিও প্যাকেজে মূলত ম্যাকেন্টায়ার জেকা ফাটুকে নিয়ে কি বলে। তো এরপরে সেখানে জেকা ফাটুর ছোট্ট একটা ইন্টারভিউ হয়, জেকা ফাটুকে প্রশ্ন করা হয় যে ম্যাকেন্টায়ার তো তোমাকে নিয়ে এত কিছু বললো, তো এটার উপরে তোমার রিয়াকশন কি। তো এখানে জেকা ফাটু বলে যে ম্যাকেন্টায়ার আমার পাস্ট নিয়ে কথা বলে সে মূলত আমাকে মেন্টালি উইক করার চেষ্টা করতেছে, তবে সে পারবে না। আর আমার যে ক্রিমিনাল যে ব্যাকগ্রাউন্ডটা আছে বা আমি যে জেল কেটেছি, এটা নিয়ে আমার কোনো লজ্জা নাই। মানে জেকা ফাটু এটা নিয়ে লজ্জা না পেয়ে সে মূলত এটা বলে যে আমার এই অতীত, আমার এই পাস্টের জন্যই বা আমার এই পাস্টই আজকে আমাকে আজকের জেকা ফাটু বানিয়েছে। মানে সে ক্রিমিনাল ছিল, তাকে জেল খাটতে হয়েছে, এটা ছিল বলে সে মূলত আজকের জেকা ফাটু হতে পেরেছে, এমনটাই মূলত জেকা ফাটু বলে। এরপরে রেসলমেনিয়াতে ম্যাকেন্টায়ারকে শেষ করবে এরকম করে কথা বলে। তো যাই হোক, জেকা ফাটুর এরকম টাইপের কথাবার্তা শেষ হবার পরেই সেখানে আবার চলে আসে পুরো এমএফটি, তাদের মধ্যে কথাবার্তা হয়, ঝামেলা হয় এবং আজকের স্ম্যাকডাউনের জন্য টামাটোঙ্গা এবং জেকা ফাটুর মধ্যে একটা ম্যাচও এখানে কনফার্ম হয়ে যায়। এরপর আমরা আজকে স্ম্যাকডাউনে রয়াস্কিস এবং হুম্বার্তোর মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। বলা যায় যে এটা একটা স্কোয়াশ টাইপের ম্যাচ ছিল, এমনটা হবারই কথা ছিল। তো সহজেই এই ম্যাচের মধ্যে রয়াস্কিস হুম্বার্তোকে হারিয়ে দেয়। এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে ব্যাকি স্টেজে তার স্ম্যাকডাউনের রিভিউ বা তার যে ম্যাচটা হয়েছে এই ম্যাচ সম্পর্কে তার রিয়াকশন জানতে চাওয়া হয়। তো এরপরে আবার সেখানে সোলো সিকাওয়া চলে আসে। তো সোলো সিকাওয়া এসে বলে যে তোমাকে অনেক দিন পর দেখতে পেলাম, আমি কিন্তু পুরনো কথা ভুলে যায়নি, মানে ওই যে রয়্যাল রাম্বলের কথা আই থিঙ্ক বলেছিল। তো যাই হোক, তো এরপরে সোলো সিকাওয়া রয়াস্কিসকে এটা বলে যে তোমার ম্যাচটা আমি আজকে স্ম্যাকডাউনে দেখেছি, তুমি অনেক ভালো পারফর্ম করেছো, তো ভালো কথা, তবে তোমার স্ম্যাকডাউনে বা তোমার যদি কোনো বিষয় নিয়ে কোনো প্রয়োজন হয় তাহলে তুমি কিন্তু সরাসরি আমাকে বলতে পারো, আমার কাছে চলে আসতে পারো, তোমার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। তো এখানে বেসিক্যালি সোলো সিকাওয়া রয়াস্কিসকে তার টিমে নেওয়ার ধান্দা করতেছে আই থিঙ্ক। তো এরকমের কিছু একটা হবে, এর জন্যই মূলত এই সেগমেন্টটা দেখানো হয়েছে। এরপর আমাদেরকে আরো একটা ব্যাকি স্টেজ সেগমেন্ট দেখানো হয়, যে সেগমেন্টের মধ্যে ফাইনালি আমাদেরকে দেখানো হয় যে প্যাট ম্যাকাফি আজকে স্ম্যাকডাউনে আসে। আর ওই যে শুরুতে যেখানে নিকল ডিস দাঁড়িয়ে ছিল, নিকল ডিস কিন্তু এখনো পর্যন্ত ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে। তো প্যাট ম্যাকাফি এসে এখানে নিকল ডিসকে বলে যে সবকিছু ঠিকঠাক। নিকল ডিস বলে যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে, আমি সবাইকে বলে দিয়েছি তোমার উপরে কেউ হাত তুলবে না, তোমার উপরে কেউ অ্যাটাক করবে না। তো এটা শুনে প্যাট ম্যাকাফি অনেক বেশি খুশি হয়ে যায় এবং যাবার সময় তার যে কারের চাবিটা আছে এটা মূলত উপরের দিকে ছুঁড়ে মারে। তো সে ভেবেছিল যে নিকল ডিস এটা ক্যাচ করে নিবে, তবে নিকল ডিস ধরে না, চাবিটা নিচে পড়ে যায়। তো প্যাট ম্যাকাফি চাবিটাকে উঠিয়ে সে নিকল ডিসের পকেটে রেখে সেখান থেকে মানে রিংয়ের দিকে আসতেছিল এবং আসার সময় সেখানে জেলিদুলের সঙ্গে প্যাট ম্যাকাফির দেখা হয়ে যায়। তো জেলিদুল এখানে প্যাট ম্যাকাফিকে বলে যে তুমি কি র্যান্ডি অরটনকে বলেছিলে আমাকে আর কেউ মারতে, তো এরকম টাইপের কথাবার্তা হয়, দুজনের মধ্যে ঝামেলা হয়। জেলিদুল মূলত প্যাট ম্যাকাফির উপরে অ্যাটাক করার চেষ্টা করে। আর এখানে প্যাট ম্যাকাফি মূলত জেলিদুলকে এটা বলেছিল যে তুমি তো আউটসাইডার, তুমি এখানে কেন, তো এরকম টাইপের একটা ঝামেলা। তবে নিকল ডিস এসে দুজনকে ছাড়িয়ে দেয়। আর এরপরেই আমরা আজকে স্ম্যাকডাউনে প্যাট ম্যাকাফির লম্বা চওড়া একটা প্রোমো সেগমেন্ট দেখতে পাই। তো এই সেগমেন্টটা অনেক লম্বা ছিল, কি কি হয়েছে তো এটা নিয়েই এবার কথা বলবো, তার আগে আমি একটু নিঃশ্বাস নিয়ে নিই। তো এরপরে প্যাট ম্যাকাফি রিং এর মধ্যে আসে, অডিয়েন্সরা প্যাট ম্যাকাফিকে প্রচুর পরিমাণে বু করে। আর প্যাট ম্যাকাফিও কিন্তু অডিয়েন্সদেরকে অপমান করে, মানে বারে বারে সে কিন্তু মিডল ফিঙ্গার দেখাচ্ছিল অডিয়েন্সদেরকে। তো যাই হোক, প্যাট ম্যাকাফি মূলত এরকম করে কথা স্টার্ট করে। তার প্রোমোটা অনেক লম্বা ছিল, সম্পূর্ণটা বলবো না, মানে মূল যে বিষয়গুলো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্যাট ম্যাকাফি মূলত এরকম করে কথা স্টার্ট করে যে আমি এখানে আপনাদেরকে এন্টারটেইন করার জন্য আসিনি, আমি এখানে জোক করার জন্য আসিনি, আমি এখানে এসেছি সত্যটা বলার জন্য, আমি এখানে এসেছি ডাব্লিউডাব্লিউই কোম্পানিকে সেভ করার জন্য। সেখানে নিজেকে মূলত একজন হিল আউটসাইডার হিসেবে প্রেজেন্ট করে। তো সেখানে মূলত এটা বলে যে ডাব্লিউডাব্লিউই কোম্পানি আর আগের মতো নাই, প্রোডাক্ট আর আগের মতো নাই। সে বলে যে এখন কোম্পানিতে অনেক সুপারস্টাররা আছে যারা মূলত ফেক, কর্পোরেট ড্রাইভেন টাইপের, যারা মূলত অডিয়েন্সদেরকে বোকা বানাচ্ছে আর অডিয়েন্সরাও বোকা হচ্ছে।
মানে এ সমস্ত সুপারস্টাররা ফ্যান্সদেরকে যা দেখাচ্ছে ফ্যান্সরা সেটাই বিশ্বাস করতেছে, অথচ এটা কিন্তু আসল রিয়েলিটি না। মানে এখানে প্যাট ম্যাকাফি মূলত এটাই মিন করতে চেয়েছে যে ডাব্লিউডাব্লিউই লস্ট হিজ আইডেন্টিটি, এটাই এখানে মূলত প্যাট ম্যাকাফি মিন করতে চেয়েছে। এরপরে সে সিএম পাঙ্ককে মেনশন করে, সিএম পাঙ্ককে টার্গেট করে, তার যে মার্চেন্ডাইজ আছে এগুলো নিয়ে কথা বলে যে মার্চেন্ডাইজের হাইপ অনেক বেশি তবে ভ্যালু কম, প্রাইসটা বেশি, এরকম করে সে মূলত সিএম পাঙ্কের মার্চেন্ডাইজের বিষয়গুলো নিয়েও কথা বলে। এরপরে সৌদির যে বিষয়টা এটাকেও প্যাট ম্যাকাফি এখানে মেনশন করে, সে বলে যে সিএম পাঙ্ক আগেও ডাব্লিউডাব্লিউ এবং টিকিও বিজনেসকে নিয়ে পাবলিকলি ক্রিটিসিজম করেছে, কিন্তু একই সিস্টেমে আবার সিএম পাঙ্কও আছে। তো এখানে মূলত প্যাট ম্যাকাফি এটা বলতে চেয়েছে তুমি যেই সিস্টেমে ক্রিটিসিজম করতেছো তুমি সেই সিস্টেম থেকে লাভ নিচ্ছ, মানে তুমি যেই থালিতে খাচ্ছ সেই থালিতেই তুমি হেগে দিচ্ছ, এটা মূলত প্যাট ম্যাকাফি এখানে বলতে চেয়েছে, আমি সহজ করে বলে দিলাম। এরপরে সে রেসেলম্যানিয়ার টিকিট প্রাইসের বিষয়টা নিয়েও কথা বলে, সিএম পাঙ্ক যে বলেছিল যে টিকিটের প্রাইসটা কমাতে। তো এখানে প্যাট ম্যাকাফি মূলত এরকম করে বলে যে সিএম পাঙ্কের কিন্তু কোনো ভ্যালু নাই, সিএম পাঙ্কের ম্যাচ কেউ দেখতে চাইবে না, সো ওটার প্রাইস কমানো বাড়ানো ওটা নিয়ে কোনো লাভ নাই, সিএম পাঙ্ক আসলে ডাব্লিউডাব্লিউতে কোনো লাভ নিয়ে আসতে পারবে না, এরকম করে বলে। তবে অ্যাকচুয়ালি যেটা ম্যাচ হবে, অ্যাকচুয়ালি যেটা ফ্যান্সদের দেখা প্রয়োজন সেটা হলো কডি এবং র্যান্ডি অর্টনের ম্যাচ। মানে কডিকেও মেনশন করে না, র্যান্ডি কথা বলে যে র্যান্ডি অর্টন 15 টাইম চ্যাম্পিয়ন হবে, এটা মূলত অডিয়েন্সদের দেখা প্রয়োজন। এবং এর জন্য রেসেলম্যানিয়ার যে নাইট ওয়ানের যে টিকিটটা আছে এটার যে প্রাইসটা 50% কিন্তু অফ করে দেয় প্যাট ম্যাকাফি। তো এখানে মূলত অফিসিয়ালি প্যাট ম্যাকাফি এটা বলে যে রেসেলম্যানিয়ার নাইট ওয়ানের টিকিট সেলটা এখন 50% অফে চলবে, এটা মূলত প্যাট ম্যাকাফি এখানে বলে। আরো অনেক কথাবার্তা বলে। তো যাই হোক, প্যাট ম্যাকাফি মূলত এরকম করে আরো অনেক কথাবার্তা বলে, তবে অ্যাকচুয়াল কথাগুলো এটাই ছিল। তো এরপরে সে নতুন করে কথা স্টার্ট করতেই সেখানে মিউজিক হিট হয়ে যায় কডি রুডসের, কডি রিংয়ের মধ্যে চলে আসে। তো কডি এসে এখানে আবার প্যাট ম্যাকাফিকে নিয়ে কথা বলে, সে প্যাট ম্যাকাফিকে উদ্দেশ্য করে এটা বলে যে তুমি ডাব্লিউডাব্লিউকে ডিসরেসপেক্ট করেছো, তুমি বিজনেস বোঝো না, তুমি হলে একজন আউটসাইডার, তোমার আসলে ফ্যান্সদেরকে রেসপেক্ট করা উচিত, তবে তুমি ফ্যান্সদেরকে অপমান করতেছো। আর ওই যে প্যাট ম্যাকাফি বলতেছিল না যে কোম্পানিতে প্রোডাক্ট আর আগের মতো নাই, প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে, অ্যাটিটিউড এরার বিষয়টাও কিন্তু প্যাট ম্যাকাফি মেনশন করেছিল। আই থিঙ্ক ওই যে যেদিন সে প্রথম ডেবিউ করে, মানে ওই যে র্যান্ডি অর্টনের সঙ্গে হয়ে, তো ওই দিন কিন্তু অ্যাটিটিউড এরা বিষয়টাও মেনশন করেছিল। তো এখানে কডি মূলত এটা বলে যে অ্যাটিটিউড যে এরাটা এটা কিন্তু এখন থেকে 30 বছর আগে হয়ে গেছে, যেই সময় র্যান্ডি অর্টন কিন্তু কোম্পানিতে ডেবিউও করেনি, র্যান্ডি অর্টন কিন্তু সেই সময় হাই স্কুলে পড়তেছিল বা এরকম টাইপের কথাবার্তা কিন্তু বলে। তো এরকম করে মূলত কডি প্যাট ম্যাকাফির বিষয়গুলো নিয়ে প্যাট ম্যাকাফিকেই কথা বলে সেখান থেকে চলে যাচ্ছিল। তবে পেছন থেকে আবার প্যাট ম্যাকাফি কডিকে ডেকে নেয়, তবে কডি কিন্তু থামতেছিল না, সে কিন্তু চলে যাচ্ছিল, যার কারণে এখানে প্যাট ম্যাকাফি কডি রুডসের যে ফেলিয়ার ক্যারেক্টারটা আছে গোল্ডাস্ট, তো এই ক্যারেক্টারকে নিয়ে আবার খোঁচা দেয় কডিকে, যার কারণে কডি রেগে যায়, সে নিজের স্যুট টুট খুলে ফেলে, টাইটেল নিয়ে সে মতো রিংয়ের মধ্যে যায় প্যাট ম্যাকাফির ওপরে আক্রমণ করার জন্য। তো সে রিংয়ের উপরে উঠতেই আমাদেরকে টাইটেন ট্রোনে দেখানো হয় র্যান্ডি অর্টন বারে বারে কডিকে ডাকতেছিল। একটু পরে ক্যামেরা অ্যাঙ্গেল নিচের দিকে করা হয়, রিভিল করা হয় যে র্যান্ডি অর্টন জেরিদলকে একেবারে বাজিয়ে দিয়েছে। এরপরে র্যান্ডি অর্টন জেরিদলের পা ধরে তাকে একেবারে র্যাম্পের ওপরে নিয়ে আসে। তো কডি আসে র্যান্ডি অর্টনের উপরে অ্যাটাক করার জন্য, র্যান্ডি অর্টন দূর দিয়ে সেখানে ব্যাকি সেরে চলে যায়। প্যাট ম্যাকাফি চেষ্টা করে পেছন থেকে কডির উপরে অ্যাটাক করার জন্য, তবে এই ফাঁকেই পেছন থেকে র্যান্ডি অর্টন দৌড়ে এসে কডির ওপরে অ্যাটাক করে দেয়, রিংয়ের মধ্যে নিয়ে গিয়ে ইচ্ছা মতো মারে, ড্রিপিং ডিডিউ এখানে র্যান্ডি অর্টন কডিকে হিট করে। এরপরে কডির যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটা এটা মূলত প্যাট ম্যাকাফি নিয়ে নেয় এবং এই চ্যাম্পিয়নশিপ সুদ্ধা র্যান্ডি অর্টন এবং প্যাট ম্যাকাফি সেখান থেকে চলে যায়, এরিনা ছেড়েই একেবারে চলে যায়। তো এইভাবেই মূলত এই সেগমেন্টটা শেষ করা হয়েছে। এরপর আমরা ফাইনালি আজকে স্ম্যাকডাউনে জেকা ফাটু এবং টামাটঙ্গার মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। ঠিকঠাক একটা ম্যাচ ছিল, খুব বেশি ভালো ছিল না আবার খারাপও ছিল না। জেকা ফাটু এই ম্যাচের মধ্যে টামাটঙ্গাকে হারিয়ে দিয়েছে। এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে জেকা ফাটু মূলত ম্যাকেন্টারকে নিয়ে কিছু একটা বলতো, ঠিক সেই সময় পেছন থেকে ম্যাকেন্টার এসে জেকা ফাটুর উপরে অ্যাটাক করে দেয়, একটা ক্লেমর হিট করে দেয়। এরপরে রিংয়ের মধ্যে রিং সাইডে ইচ্ছা মতো ম্যাকেন্টার জেকা ফাটুকে পিটিয়েছে, যে হ্যান্ডকাপটা ছিল ওই হ্যান্ডকাপটা দিয়ে
গিয়ে জেকা ফাটুর হাত বেঁধে তাকে পিটিয়েছে, রিংয়ের কর্নারে নিয়ে গিয়ে সেটার সঙ্গে বেঁধেও জেকা ফাটুকে ইচ্ছা মতো পিটিয়েছে। আর এই যে সেগমেন্টটা, এই সেগমেন্টের শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা কিন্তু কোনো সিকিউরিটি গার্ড এবং অফিসিয়ালস দেখতে পাইনি। আর সব থেকে মজার যে বিষয়টা সেটা হলো এই সেগমেন্টটা যখন শেষ হয়ে যাচ্ছিল, মানে যে সময় অফিসিয়ালস এবং কিছু রিফারি আসে সেই সময় কিন্তু শুধুমাত্র তারাই ছিল, সেখানে কিন্তু আমরা নিকল ডিসকে দেখতে পাইনি। তো এটা কিন্তু খুবই ভালো ছিল। তো যাই হোক, রিংয়ের মধ্যে নিয়ে গিয়ে ম্যাকেন্টার জেকা ফাটুকে আরও একটা ক্লেমর লাগিয়ে সেখান থেকে চলে যায়। তো এভাবেই মূলত এই সেগমেন্টটা শেষ হয়েছে। হয়তোবা আগামী স্ম্যাকডাউনে এবার জেকা ফাটু ম্যাকেন্টারের থেকে বদলা নিবে। তো এই যে অ্যাটাকটা করা হয়েছে এটা কিন্তু অনেক বেশি ব্রুটাল ছিল। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে আর্ট্রুথ, ডানহাউজেন এবং ডেমিয়ান প্রিস্টকে দেখানো হয়। তাদের মধ্যে কথা হচ্ছিল, ঝামেলা হচ্ছিল। আর্ট্রুথ মূলত একটু কনফিউজ ছিল, মানে সে তো অন্য একটা জগতেই বসবাস করে, এটা নিয়ে আর কথা বললাম না। সেখানে দেখানো হয় যে রিয়া রিপ্লি বিফএফকে ইচ্ছা মতো পিটিয়েছে এবং পিটানোর পরে সে অন্য টার্গেট স্বীকার করতে গেছে। আর তার অন্য টার্গেট হলো মিচেনকেও কিন্তু রিয়া রিপ্লি আজকের স্ম্যাকডাউনে পিটিয়েছে। পরবর্তী সময় আমাদেরকে এটাও দেখানো হয়। তো যাই হোক, এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে রিংয়ের মধ্যে দেখতে পাই স্যামি জেনকে। তো স্যামি জেন রিংয়ের মধ্যে আসে এবং সে রিংয়ের মধ্যে আসার পরে অডিয়েন্সরা কিন্তু স্যামি জেনকে বু করে। তো স্যামি জেন বলে যে ইন্টারেস্টিং রিয়াকশন। এরপরে সে নিজের বিষয়টা নিয়ে কথা বলে যে তোমাদের জন্য আমি এত কিছু করলাম, আমি আমার নিজেকে তোমাদের জন্য উৎসর্গ করে দিলাম, অথচ তোমরা আমাকে বু করতেছো, এরকম টাইপের। সেখানে ট্রিক উইলিয়ামস চলে আসে। ট্রিক উইলিয়ামস এসে বলে যে স্যামি জেনের সময় শেষ, এখন সময়টা আমার, আমি হলাম ফিউচার, স্যামি জেন হলো পাস্ট, এরকম টাইপের। তো যাই হোক, এই সেগমেন্টটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা ট্রিক উইলিয়ামস এবং ম্যাট কর্ডনের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। ঠিকঠাক ম্যাচ ছিল। এই ম্যাচ চলাকালীন সময়ে একটা সিকোয়েন্স আসে যেখানে লিলিয়াতি মূলত স্যামি জেনের উপরে অ্যাটাক করে, যার কারণে স্যামি জেন লিলিয়াতিকে একটা হালুভা কিকও করে দেয়, যেটা ঠিকঠাক মতো এক্সিকিউট হয়নি। তবে ক্যামেরা অ্যাঙ্গেলে ওটা সহজে ফস করে ধরাও পড়েনি। তো যাই হোক, শেষ পর্যন্ত ট্রিক উইলিয়ামস ম্যাট কর্ডনাকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে। তো এরকম টাইপেরই একটা সেগমেন্ট বা ম্যাচ আমাদেরকে দেখানো হয়েছে। এরপর আমরা আজকে স্ম্যাকডাউনে ডানহাউজেনকে প্রথমবারের মতো একটা ম্যাচের মধ্যে কম্পিট করতে দেখতে পেয়েছি। আজকের স্ম্যাকডাউনে ফাইনালি ডানহাউজেনের একটা ডেবিউ ম্যাচ আমরা দেখতে পেয়েছি। আজকের স্ম্যাকডাউনে যে ম্যাচটা হচ্ছিল কিট ওয়েলসনের সঙ্গে, তো ঠিকঠাক একটা ম্যাচ ছিল, মানে ঠিকঠাক বলতে ফানি একটা ম্যাচ ছিল। এই ম্যাচের মধ্যে একটা মজার সেগমেন্ট ছিল রিং সাইডে, যখন ডানহাউজেন মিজের কাঁধে হাত রাখে, মিজও ভুল বুঝে ডানহাউজেনের কাঁধে হাত রাখে এবং পরবর্তী সময় যখন দেখা যায় যে এটা কিট ওয়েলসন না, এটা ডানহাউজেন। তো এই যে সিকোয়েন্সটা, এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। কিট ওয়েলসন এই ম্যাচের মধ্যে ডানহাউজেনকে বেশ ভালো মতো মেরেছে, টপ রোপের উপরে উঠে যায় একটা স্প্ল্যাশ দেওয়ার জন্য। সেই সময় কার্ডস করে ডানহাউজেন, যার কারণে একটা পায়রো ফাটে, পড়ে যায় রোপের ওপরে, মিডল স্টাম্প ফেটে যায়, যার পরে ডানহাউজেন নিজের ফিনিশার লাগিয়ে এই ম্যাচটা জিতে যায়। তো এভাবেই মূলত এই ম্যাচটা শেষ হয়েছে। ফানি একটা ম্যাচ, ফানি একটা সিকোয়েন্স, আমি বেশ এনজয় করেছি। তো যাই হোক, এরপর আসি আমরা মেইন ইভেন্টে। আজকের স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে আমরা জেড কার্গেল এবং ইও স্কাইয়ের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। জেড কার্গেল এই ম্যাচের মধ্যে ইও স্কাইকে ক্লিয়ারলি হারিয়ে দিয়েছে। এই ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে সেই স্টিল চেয়ার নিয়ে আসে ইও স্কাইয়ের উপরে অ্যাটাক করার জন্য, তবে মারতে পারে না। সেখানে মিউজিক হিট হয়ে যায় রিয়া রেফলি রিংয়ের মধ্যে আসে, যার কারণে জেড কার্গেল রিং থেকে নেমে যায়। এভাবেই এই সেগমেন্টটা শেষ হয়েছে। তো আজকের স্ম্যাকডাউনে মেইন ইভেন্ট নিয়ে ভাই কিচ্ছু বলার নাই। ওপেনিং এর দিকটা ভালো থাকলেও মেইন ইভেন্ট কিন্তু গত স্ম্যাকডাউনেরটাও খারাপ ছিল। তো যাই হোক, ওভারঅল এই ছিল আজকের স্ম্যাকডাউনের শো, এই ছিল আজকের স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও। ওভারঅল আজকের স্ম্যাকডাউনের শোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।